বন্ধুরা, তোমরা হয়তো খনার বচন অন্ততপক্ষে একটাও জেনে থাকবে, কিন্তু তার জীবন বৃত্তান্ত প্রায় অনেকেই জানো না। আক্ষেপের বিষয় যে এরকম অবশ্য জ্ঞাতব্য স্ত্রীলোক একজন সমগ্র জ্যোতিষশাস্ত্র যার কাছে ঋণী। খনার বংশ পরিচয় নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন ময়দানব তার পিতা, আবার কেউ কেউ বলেন তিনি মনুষ্যকন্যা। তার পিতার পরিচয় জানা না থাকলেও কোনো এক দেশের যে তিনি রাজা ছিলেন এটা নিশ্চিত, কারণ লাক্ষাদ্বীপবাসী রাক্ষস গোষ্ঠী খনার পিতাকে সব অংশে নিধন করেন। একমাত্র ওই কন্যা খনা তাদের চোখে পড়েও বেঁচে যায়। রাক্ষসগঞ্জে তাকে শুধু প্রাণে বাঁচিয়ে রাখে তাই নয়, নিজেদের আবাসে নিয়ে যায়, অত্যাধিক আদর যত্নের সঙ্গে লালন পালন করতে থাকে এবং খনার বুদ্ধিমত্তা দেখে রাক্ষসগণ তাকে জ্যোতিষশাস্ত্রে শিক্ষা দিতে লাগলেন। এই সময়ে রাজা বিক্রমাদিত্যের নবরত্নের সভায় বরাহ নামক পণ্ডিতের একটি পুত্র সন্তান জন্মে। বিধাতার কি আশ্চর্য কৌশল, কি ঐশ্বরিক লীলা! বরাহ গণনা বিষয়ে বিচক্ষণ হয়েও ভ্রমবশত পুত্রের শতবর্ষ গড়মায়ুর জায়গায় মাত্র 10 বৎসর গণনা করলেন। তাই তিনি মনে দুঃখে একটি তামার পাত্রে তার সদ্যজাত সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। পরে লাক্ষাদ্বীপের কাছে ওই পাত্র ভাসতে ভাসতে গেলে ওই রাক্ষসগণ দেখতে পেয়ে তুলে আনে এবং মিহির নাম দিয়ে খনার মতো তাকেও লালন পালন করতে থাকে। জ্যোতিষশাস্ত্রে মিহিরও অধিক বিচক্ষণ হয়ে উঠেছিল, কিন্তু খনার বুদ্ধি ছিল মিহিরের অপেক্ষা অত্যধিক। খোসেরা মিহিরকে খনার যোগ্য পাত্র বিবেচনা করেন, কারণ উভয়েই মনুষ্য সন্তান। তাই মিহিরের সঙ্গে খনার বিবাহ দিলেন। রাক্ষসগণের কাছে যদিও তাদের কোনো অযত্ন হচ্ছিল না, তবুও তারা নরভক্ষক দেখে ও তাদের নানা রকম কুৎসিত ব্যবহারে অসন্তুষ্ট হয়ে উভয়েই সেই স্থান ত্যাগ করবে বলে স্থির করল। কিন্তু রাক্ষসের দেশ, চারিদিকে রাক্ষস প্রহরী, তার ওপর সমুদ্র মধ্যে দ্বীপের ওপর অবস্থিত। কিভাবে পালাবে এই নিয়ে খনা ও মিহির চিন্তা করতে লাগলো। একদিন আহার করবে এমন সময় মহেন্দ্র খন দেখে খনা ও মিহির দুজনেই নিরুদ্দেশের যাত্রা করল। দূরে এক রাক্ষস তাদের দেখে প্রধান রাক্ষসকে সমস্ত কথা জানালেন। মহেন্দ্রক্ষণে যাত্রা করেছে, আর তাদের কিছুতেই রাখা যাবে না। রাক্ষস প্রধান বুঝলেন, কাজেই একজন রাক্ষস ভৃত্যকে দুজনকে সমুদ্র পাড়ে দিয়ে আসার জন্য আজ্ঞা করলেন এবং এও বলে দিলেন সমুদ্রকূলে পৌঁছে মিহিরকে 3টি প্রশ্ন করতে। যদি মিহির তার সদুত্তর দিতে পারে তবে ভূতত্ত্ব, ক্ষতত্ত্ব ও পাতাল তত্ত্ব 3খানি শাস্ত্রগ্রন্থই দান করতে, আর না হলে শুধুমাত্র ভূতত্ত্ব ও ক্ষতত্ত্ব দিয়ে পাতাল তত্ত্ব ফিরিয়ে আনবে। যখন রাক্ষসগণ সমুদ্র তীরে তাদের নিয়ে উপস্থিত হলো, তখন একটি গাভীকে প্রসব বেদনা পেতে দেখে রাক্ষস প্রধানের কথা মতো মিহিরকে জিজ্ঞেস করেন, বলো দেখি ইহার শাবক শ্বেতবর্ণের কি কৃষ্ণবর্ণের হইবে? মিহির গণনা করে বললেন শ্বেতবর্ণের, কিন্তু প্রসূত হওয়া মাত্রই শাবক কৃষ্ণবর্ণের বলে মনে হলো। রাক্ষসগণ প্রভুর আজ্ঞা অনুযায়ী ভূতত্ত্ব ও ক্ষতত্ত্ব মিহিরকে দান করে চলে গেল। মিহির লজ্জায় অপমানিত হয়ে হাতে শাস্ত্র দুখানিও সমুদ্রের জলে ফেলে দিলেন। খনা এ সময় তার কাছে ছিল না। সমুদ্র তীরবর্তী শোভা দেখতে দেখতে সে অনেক দূরে চলে যায়। ফিরে এসে সব কথা শুনে বলে, করিয়াছ কি? পুস্তক কুড়াইয়া লও, কুড়াইয়া লও, শাবক এখনই শ্বেত বর্ণে দেখিতে পাইবে। বাস্তবিকই শাবক শ্বেত বর্ণ, সর্বাঙ্গ লালে মাখা থাকায় ওই রকম কৃষ্ণবর্ণে দেখতে লাগছে। মুহূর্ত মধ্যে গাভী শাবকের গা চেটে প্রকৃত বর্ণ প্রকাশ করল। মিহির তখন তাড়াতাড়ি জলে নেমে গ্রন্থ পুনরুত্তোলন করতে গেলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সমগ্র খণ্ড আর পাওয়া গেল না। কতগুলো এর মধ্যেই অনেক দূর জলে ভেসে গেছে। ইতিমধ্যে নানা ঘটনা ঘটে গেছে। মিহির পিতৃ পরিচয় পেয়ে গেছে,
মিহির পিতৃ পরিচয় জেনে তার কাছে গিয়ে উপস্থিত হলো। বরাহের সমস্ত ভ্রম দূর হলো। পিতাও বহুদিনের পর আপন সন্তানকে কাছে পেলেন ও ততোধিক গুণবতী স্ত্রীকে বিয়ে করেছে দেখে খুব আনন্দিত হলেন। স্বামী বা শ্বশুর যে সকল প্রশ্নের উত্তর পারতেন না, খনা সে সকল প্রশ্নের উত্তর মুখে মুখে দিতেন। সুতরাং খনার যশ সৌরভ অল্প দিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু তার এই বিদ্যায় তার কাল হলো। রাজা বিক্রমাদিত্য খনাকে তার সভায় দেখার জন্য ও তাকে এক সভাপণ্ডিত রূপে রাখবার জন্য বরাহকে আদেশ দিলেন। কুলবধূকে বাড়ির বাইরে যেতে দেওয়া নিতান্তই অসঙ্গত। কি জানি কি ঘটিতে কি ঘটবে ভেবে পুত্রের সঙ্গে পরামর্শ করে খনার বাগ্মিতার লোপ করার বাসনায় জিহ্বাচ্ছেদন করার সংকল্প করলেন। খনা ইতিপূর্বে গণনা করে জেনেছিলেন যে তার এইভাবেই মৃত্যু হবে, অতএব তিনিও এতে আপত্তি করলেন না। পরদিন স্বামী মিহির যখন তার জিহ্বা কর্তন করলেন, খনা স্বামীর মুখপানে সজল নয়নে চেয়ে ইহধাম ত্যাগ করলেন।